আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফাতিমা। কোটা সংস্কার আন্দোলন ও দেশজুড়ে কারফিউ পরিস্থিতিতে গত 18 জুলাই থেকে বন্ধ থাকা ট্রেন স্বল্প পরিসরে চলাচল শুরু হয়েছে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুধু লোকাল ও কমিউটার ট্রেন চলতে দেখা যায়। ঢাকা থেকে টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরের মতো কাছাকাছি দূরত্বে ট্রেন চলাচল করছে। নিরাপত্তায় কাজ করছে রেলওয়ে পুলিশ। এছাড়াও রাজধানী জুড়ে বেড়েছে গণপরিবহনের চলাচল। কিছু কিছু রাস্তায় দেখা যায় যানবাহনের অতিরিক্ত চাপ। ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস, তবে যাত্রী সংকটের কথা বলছেন পরিবহন মালিকরা। এদিকে ঢাকা ও আশেপাশের জেলায় শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। এ সময় আগের নিয়মে চলছে অফিস আদালত। রাজধানীতে থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে জনসাধারণের। কম্পিউটারে যাবো তো কম্পিউটার তো আর পাইলাম না, এখন আর ট্রেন নাই। বিকাল 4টার আগে কোনো ট্রেন নাই। আমরা যাবো জামালপুর, তাইসা দেখি যে জামালপুরের ট্রেন চলে গেছে, এখন আবার বিকাল 3টায় আসছি। তো গেছে মাসে 10 তারিখে বেড়াইতে আসছি, আসে আটকা পড়ছি। শুনছি গাড়ি খুলবো, এর জন্য আসছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে আজকে থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গন্তব্য এবং সারা দেশ থেকে প্রায় 20 জোড়া ট্রেন আসা যাওয়া করবে। এটা আংশিক, আর এই ট্রেনগুলো হচ্ছে মেইল, কমিউটার, লোকাল। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক রাজধানীতে যানবাহনের চাপ কেমন দেখছেন? এছাড়া স্বল্প দূরত্বে চলা ট্রেনের যাত্রীদের সাড়া কেমন ছিল? ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন যে যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে এবং অফিস আদালত যেগুলো রয়েছে সরকারি বেসরকারি সবকিছু কিন্তু ফুলদমে চালু করা হয়েছে। এই মুহূর্তে আমি কিন্তু আছি শাহবাগ মোড়ে। সেখানে যদি একটু দেখাই যে এই শাহবাগ মোড়টি কিন্তু ব্যস্ততম এলাকা এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যানবাহনের চাপ ছিল। তো বেলা গড়িয়ে এখন 12টা, সেক্ষেত্রে কিন্তু অফিস আওয়ারের বলা চলে অর্ধেক সময় পার হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এখন একটু চাপ কম থাকলেও সকালের দিকে কিন্তু গাড়ির বাড়তি চাপ ছিল। এটার কারণ হচ্ছে সাধারণ মানুষ বলছেন যে মেট্রো রেলের মতো যে যানবাহনটি রয়েছে, যেটি দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ সারাদিনে যাতায়াত করতে পারত, সেটি আপাতত বন্ধ রয়েছে। এবং সেই সাথে বন্ধ রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যেহেতু কোটা সংস্কার আন্দোলনে এই মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসের বিভিন্ন অংশের বা মেট্রো রেলের স্টেশন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি টোল প্লাজা আগুনে পুড়ে ঘনীভূত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু সেগুলো আপাতত বন্ধ রয়েছে। এ কারণেই সড়কে একটি বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ যাত্রীরা বলছেন যে দ্রুত যাতে এই মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংস্কার করে যাতে এগুলো খুলে দেওয়া হয় এবং যে সড়কে যে যানজটের সৃষ্টি হচ্ছে বা ভোগান্তি হচ্ছে সেটি যাতে কমে আসে। আর এই সাড়ে 11টার দিকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রেও যারা বিভিন্ন কাজে বের হয়েছেন সে মানুষজনেরও কিন্তু এক ধরনের ভোগান্তি হয়েছে। আর আমরা সকালের দিকে ছিলাম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে আমরা লক্ষ্য করেছি আজকে থেকে প্রায় 13 দিন রেল যোগাযোগ বন্ধ থাকার পর আজ কিন্তু সীমিত পরিসরে কয়েকটি ট্রেন চলাচল করেছে। আমরা দেখেছি কয়েকটি রুটে ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। আর রাজধানীর সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, আর কোনো যাতে বিশৃঙ্খলা না ঘটে। এই ছিল আমার কাছে ফাতিমার সর্বশেষ অবস্থা শাহবাগ এলাকা থেকে। ধন্যবাদ। নতুন কর্মসূচি হিসেবে আজ কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে কর্মসূচি পালন করছেন। সব শ্রেণী পেশার মানুষকে বৃহস্পতিবার অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে নির্যাতনের ভয়ঙ্কর দিনরাতের স্মৃতিচারণা, হতাহত ব্যক্তিদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা এবং আন্দোলনকে কেন্দ্র করে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন ও ডিজিটাল পোর্ট্রেট তৈরি করবে তারা। এছাড়াও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করছে শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় জড়ো হয়ে বক্তব্য দেন তারা। আমার শিক্ষক, আমি ক্যাম্পাসে ঢুকবো, আমার ছাত্র ক্যাম্পাসে ঢুকবো, পুলিশ হ্যারাস করছে, ঢুকতে দিচ্ছে না। এটা কোন দেশ? নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে চাই না। আমি এসেছি এখানে মানুষ হিসেবে। আমি কার জন্য দাঁড়িয়েছি? আমি আমার সন্তানদের জন্য দাঁড়িয়েছি। বাচ্চাদের রক্তে নিজেকে রঞ্জিত করতে পারে। এই যে এত বাচ্চাকে গুলি করলেন, এত মায়ের বুক খালি করলেন, নিহত বাচ্চার বুকে গুলি করলেন, আপনি কি করে আবার সুখ যাপন করেন? এখন সময় হয়েছে
আপনার কাছে বিচার চাই না, আপনি ওই পুলিশের গুলির বিচার করতে পারবেন না। কাজেই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠুভাবে এর বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে এবার খুলনার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এসএম মনিরুজ্জামান। মনির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে খুলনার সার্বিক পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ ফাতিমা, যেমনটা বলছিলেন, আজ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি এখন পর্যন্ত কোথাও আমার চোখে পড়েনি। আমি খুলনা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, এখনও তারা কিন্তু মাঠে নামেনি কোনো সড়কে। তবে আপনাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু খুলনায় ছাত্র এবং পুলিশের মাঝে সংঘর্ষ হয়েছে। তারা কিন্তু নগরীর ময়লাপোতা মোড়, সাত রাস্তা মোড় এলাকায় দুপুর 1টার দিকে মিছিল বের করে। সেই মিছিল থেকে অ্যাম্বুলেন্স সহ 4টি গাড়ি ভাঙচুর করা হয়, যার পরবর্তীতে কিন্তু পুলিশ ছাত্রদের বিরুদ্ধে অ্যাকশনে যায় এবং তাদেরকে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়, যার ফলশ্রুতিতে কিন্তু খুলনা এই মুহূর্তে কিছুটা উত্তপ্ত রয়েছে, প্রশাসনও সজাগ রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু খুলনার কোথাও কোনো সংঘর্ষ হয়নি। সাধারণ যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু তাদের আন্দোলন করেছেন, পুলিশও কিন্তু তাদের ডিউটি পালন করেছেন, কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। গতকালকে এই প্রথম খুলনা এই সংঘর্ষের শুরু হয়েছে এবং আমি গতকালকের এই ঘটনার পরবর্তীতে জানতে পেরেছি যে তারা কিন্তু আগামী দিনেও ছাত্ররাও যেমন কঠোরভাবে মাঠে নামবেন, তেমনি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সজাগ থেকে তারা তাদের দায়িত্ব পালন করবেন বলে জানতে পেরেছি। সব মিলে আপনাকে বলতে পারি, খুলনা কিন্তু এই মুহূর্তে বেশ উত্তপ্ত রয়েছে। সেই সঙ্গে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু হাতি চত্বরে মানববন্ধন কর্মসূচি এই মুহূর্তে পালন করছে বলে আমি জানতে পেরেছি। ফাতিমা, এই ছিল খুলনা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ খবর। ফাতিমা, ধন্যবাদ। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় স্থগিত হচ্ছে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা। এ পর্যন্ত 3 দফায় 8 দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। সর্বশেষ দেওয়া বিজ্ঞপ্তিতে 10 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে হত্যা, গণগ্রেপ্তার, মামলা ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ সহ 9 দফা দাবিতে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে শিক্ষকদের মৌন মিছিলে যোগ দেয় শিক্ষার্থীরা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সংহতির আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা। মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামের সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। নগরের বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। যানবাহনের গতি কমে যাওয়ায় যানজট তৈরি হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। নগরের 2 নম্বর গেট, রহমান নগর, খুলশী রেলগেট, ওয়্যারলেস মোড়, আগ্রাবাদ, হালিশহর ও চকবাজার সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দিনভর চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বেলা 11টা পর্যন্ত চট্টগ্রামে 127 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। পানি উপর উঠে বাসার মধ্যে ঢুকতেছে, এই সোফা খাটের উপরও ভিজে গেছে। এখানে দেখতেছি শুধু কাজেই করতেছে, কিন্তু কাজের কোনো শেষ নেই, গতি নেই, কোনো সুফল পাওয়া যায় না। মাটিগুলো কতগুলো উঠাই, বৃষ্টি বাদল আসলে ওগুলো আবার বৃষ্টিতে দুই আবার ইয়েতে পড়ে, এইভাবে চলে আর কি। দর্শক, চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নগরীতে কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, এছাড়া নিরসনে কর্তৃপক্ষের কি উদ্যোগ দেখছেন? জি
জি ফাতিমা, আসলে যেমনটি বলেছেন গতকাল রাত থেকে চট্টগ্রামে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু চট্টগ্রামের বেশিরভাগ নিম্নাঞ্চল কিন্তু এই মুহূর্তে কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু সাগরের জোয়ারের পানি কিন্তু আসলে এই মুহূর্তে একেবারে উঠেছে, যার কারণে জোয়ারের পানির কারণে বৃষ্টিপাতের পানি নামতে পারতেছে না, যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আরও বেশি। এবং চট্টগ্রামের বিশেষ করে আমরা যেই জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে চকবাজার। এই জায়গাটি সবসময় কিন্তু তলিয়ে থাকে। এখানে কিন্তু কর্পোরেশনের এই মুহূর্তে সিটি কর্পোরেশন এবং সিডিআর কর্মীরা কিন্তু চেষ্টা করছেন জলাবদ্ধতা নিরসনের, কিন্তু কোনোভাবে কিন্তু সেটা সফল হচ্ছে না। এবং এখানে কিন্তু যেই চকবাজারের কাউন্সিলর তিনিও কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা ওনার সাথে কথা বলেছিলাম, তিনি বললো আসলে বিশেষ করে জনগণ যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত আসলে চট্টগ্রাম থেকে জলাবদ্ধতা দূর হবে না। যেহেতু নালা জাম হয়ে আছে, নালা দিয়ে পানি যেতে পারতেছে না, এবং সেই জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে পানি এবং চট্টগ্রামের নগরীর বেশিরভাগ আগ্রাবাদ, ওয়াল্লাস, 2 নম্বর গেট, জিসিল মোড়, চকবাজার সহ বেশিরভাগ নিম্নাঞ্চল কিন্তু আসলে পানিতে তলিয়ে আছে। এবং সবচেয়ে বেশি ভুক্তভোগী কিন্তু যারা অফিসগামী যাত্রী ছিল সকালবেলা, তারা একে তো বৃষ্টির কারণে গাড়ি চলাচল কম ছিল, এরপরে কিন্তু যারা গাড়িতে করে যাচ্ছেন তাদেরকে কিন্তু দ্বিগুণ ভাড়া পরিশোধ করতে হয়েছে। দ্বিগুণ ভাড়া দিয়ে তারা গিয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। তবে এই চকবাজার এলাকাটাতে কিন্তু আসলে সবসময় পানি লেগে থাকে, এটি কোনোভাবে কিন্তু এখানে আসলে নিরসন করা যাচ্ছে না। এবং অনেকের বাসা বাড়িতে এবং রান্নাঘরে, মার্কেটের ভিতরে কিন্তু পানি রয়েছে, কোনোভাবে কিন্তু আসলে এটা কবে নাগাদ আসলে এখান থেকে মুক্তি পাবে সেটাও বোঝা যাচ্ছে না। যেহেতু এই মুহূর্তে সাগরে কিন্তু জোয়ারে ভরপুর এবং সেই জন্য কিন্তু বৃষ্টিও পড়ছে, সেই জন্য কিন্তু আসলে কোনোভাবে কিন্তু পানি যে নামবে সেটা বোঝা যাচ্ছে না। তবে যতক্ষণ পর্যন্ত সাগরের জোয়ার নামবে না ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে যে পানি থাকবে সেটা বোঝা যাচ্ছে। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানলাম সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 127 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে কবে নাগাদ আসলে জনগণ এর থেকে মুক্তি পাবে সেটাই প্রত্যাশা করছেন। জনগণের প্রত্যাশা খুব দ্রুত যাতে জলাবদ্ধতা থেকে তারা মুক্তি পায়। ফাতিমা, এই ছিল জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। দর্শক, কৃষক লীগের রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছে সেখানে। ফুপু যতদিন বেঁচে ছিলেন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচে ছিলেন, এখন আমার ফুফুতো বোন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচে আছে। 15ই আগস্টের এই ঘটনা যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি আর তার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর 75 সাল কারাগারে 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে হত্যা করে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। অনেকেই জীবন দেয়, অনেকে লাশ গুম হয়ে যায়। আমি তাদেরকেও আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই আগস্ট মাসেরই 2004 সালে 21শে আগস্ট বিএনপি সরকারের আমলে ব্রিটিশ হাই কমিশনার তার উপর হামলা হয় সিলেটে হযরত শাহজালালের মাজারে। সেখানে বেশ কয়েকজন মানুষ মারা যায় আর হাই কমিশনার আহত হয়। তারই প্রতিবাদে, এই জঙ্গিবাদের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে আমরা 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আমরা একটা র্যালি করি, যে র্যালি ছিল শান্তির জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে। সেই জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালি করতে যেয়ে আমরা আক্রান্ত হলাম গ্রেনেড হামলায়। যে গ্রেনেড ব্যবহার হয় রণক্ষেত্রে, আরজেস গ্রেনেড, একটা না, পর 13টা গ্রেনেড হামলা করা হলো। আমরা হারালাম আমাদের 22 জন নেতাকর্মী, আইভি রহমান সহ 4 জন আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং অন্যান্য নেতাকর্মীরা। আমাদের আওয়ামী লীগের প্রায় 600-700
নেতাকর্মী স্প্লেন্ডারে আহত ছিল, অনেকেই প্রায় মরণাপন্ন অবস্থা। এখনও আমাদের এখানে অনেক নেতাকর্মী আছে যাদের শরীরে সেই স্প্লেন্ডার নিয়ে তারা বেঁচে আছে। 21শে আগস্ট যারা জীবন দিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আওয়ামী লীগ এই উপমহাদেশের সবথেকে যে প্রাচীন সংগঠনগুলি, যারা গণমানুষের মধ্য থেকে, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে, আওয়ামী লীগ একটা অন্যতম সংগঠন। এবং এই আওয়ামী লীগই সেই 49 সাল থেকেই, প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের অধিকারের কথা বলে এসেছে, অধিকার আমরা অর্জনও করেছি। 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর আমরা এদেশে কী চেহারা দেখেছি। 71 সালে সেই হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর, যারা পাকিস্তানি সেনাবাহিনীকে গ্রামের পর গ্রাম পথ চিনে নিয়ে গিয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, গণহত্যা চালিয়েছে। সব থেকে জঘন্য হলো আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার করেছে। সেই যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, অনেকে সাজাপ্রাপ্ত ছিল, আবার অনেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানেও চলে গিয়েছিল, অনেকে বিদেশেও চলে গিয়েছিল। তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই কারণেই। কিন্তু 15 আগস্টে জাতিপিতাকে হত্যা পর আমরা কি দেখলাম? সেই বাংলাদেশে সেই ঘাতকের দল যারা কারাবন্দী ছিল তাদেরকে মুক্তি দিয়ে মন্ত্রী উপদেষ্টা করা হয়েছে। স্বাধীনতার বিরোধী যারা, তারাই ক্ষমতায়। জাতির পিতার হত্যাকারী, তাদের বিচার হবে না। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বিচারের হাত থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। আমাদের সংবিধান বা আন্তর্জাতিক আইনেও আছে যে হত্যাকারী বিচার হবে। আর আমরা যারা 15ই আগস্ট বাবা মা ভাই বোন যা হারিয়েছি, আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম, 6 বছর আসতে পারিনি। রেহানার পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। 81 সালে আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, আমি সিদ্ধান্ত নিই দেশে ফিরে আসবো। আমি ফিরে আসি অনেক রকম জোর করেই। এবং কেমন অবস্থা এসেছে একটা চিন্তা করে দেখেন, যেখানে আমার বাবা মা ভাইয়ের হত্যাকারীরা ক্ষমতায়, যেখানে এদেশের যুদ্ধ অপরাধী যারা হত্যা, খুন, লুটপাট, নারী ধর্ষণ, নির্যাতনের সঙ্গে জড়িত, যারা আগুন দিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে এদেশটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, তারাই ক্ষমতায়। ওই অবস্থায় দেশে ফিরে এসে সংগঠন করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করি। আমাদের চলার পথ তো এত সহজ ছিল না। সেই ঘাতকদের মধ্যে এসে বারবার মৃত্যুকে মুখোমুখি দেখেছি। বাংলাদেশের যেখানেই গিয়েছি সেখানেই বাধা পেয়েছি। কখনো বোমা হামলা, সরাসরি গুলি, আক্রমণ, জনসভায় বড় বোমা পুঁতে রাখা, প্রতিনিয়ত এই ধরনের অবস্থা মোকাবেলা করেই আমাদের চলতে হয়েছে এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী জীবন দিয়েছে। মোহাম্মদ হানিফের কথা আমি স্মরণ করি এবং আমার সাথে আরও যারা ছিল, আমাকে মানব ঢাল রচনা করে রক্ষা করেছিল 21শে আগস্ট। প্রতিবারই যখন আক্রান্ত হয়েছি সরাসরি গুলি করেছে, কত জীবন ঝরে গেছে। 88 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামে 30 জনের মতো আমার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী মৃত্যুবরণ করে।
আমি ট্রাক রূপেছিলাম, সরাসরি আমাকে গুলি করা হয়েছিল। ঠিক এইভাবে সারা বাংলাদেশেই প্রতিনিয়ত এই অবস্থা মোকাবেলা করেই দীর্ঘ 21 বছর পর আমরা সরকার গঠন করি। সরকার গঠন করার একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, এবং সেই সাথে জাতির পিতার হত্যার বিচার করে সেই বিচারহীনতার যে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, সংবিধান লঙ্ঘন করা হয়েছিল, আবার সেই আইনের শাসন ফিরিয়ে আনা। আমরা জাতির পিতার হত্যাকারী যারা, তাদের বিচার করেছি, যুদ্ধ অপরাধীদেরও বিচার করেছি। এটা করতে যে সেখানে অনেক হুমকি ধামকি অনেক কিছুই সহ্য করতে হয়েছে, কিন্তু আমরা করতে পেরেছি। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, কারণ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই শহীদের রক্তের মূল্য আমাদের দিতে হয়েছে, তাই আমরা সেই খুনিদের বিচার করেছি। জাতির পিতার হত্যা আমরা বিচার করতে পেরেছি। আমার মনে হয় এর থেকে বড় পাওয়া বাঙালির জন্য আর কিছু না, যে একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, আমরা সেই মানুষ যাতে ন্যায় পায় সেই ন্যায় বিচারের পথটা আমরা সহজ করে দিয়েছিলাম। বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অনেক বড় বড় দেশ যারা আমাদের মুক্তিযুদ্ধ সমর্থন করেনি, বরং তারা অস্ত্র শস্ত্র অর্থ দিয়ে এই পাকিস্তানি হানাদার বাহিনীকে মদত দিয়েছিল। এমনকি সেই যুদ্ধ জাহাজ 7 ফ্লিট পাঠিয়েও আমাদের মুক্তিযুদ্ধকে যারা বাধা দিতে চেষ্টা করেছিল। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তখন তাদের বক্তব্য ছিল, এই দেশ স্বাধীন হয়ে কী হবে, এটা তো বটমলেস বাস্কেট হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে এই দেশ কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে না। আর পাকিস্তানিদের অনেক বুদ্ধিজীবীদের কথা ছিল যে বাংলাদেশের জনসংখ্যা বেশি, সেখানে মানুষ গরিব, ওটা তো পাকিস্তানের জন্য একটা বোঝা ছিল, ওটা চলে গেছে, ভালোই হয়েছে, এখন তারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত হতে পারবে। এইভাবে তারা ব্যঙ্গ করেছে আমাদের নিয়ে। খুব স্বাভাবিক যে এই সমস্ত কথাগুলি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক ছিল। আমার একটাই প্রত্যয় ছিল যে এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়া এবং স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা, এবং এই বাংলাদেশ আর্থসামাজিকভাবে যারা আমাদের সাথে ব্যঙ্গ করেছে, যারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে, তাদের থেকেও আরও উন্নত বাংলাদেশ গড়ে তোলা, এটাই ছিল লক্ষ্য। আর সেই লক্ষ্যটা কিন্তু আমরা অর্জন করেছি। বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ 33তম অর্থনীতির দেশ, যেখানে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি, জাতিসংঘের স্বীকৃতি অর্জন করে দিয়ে গিয়েছিলেন 75-এর পর সেই 21 বছর, এবং তারপরে আবার 2001 থেকে 8, এই 29 বছর কিন্তু বাংলাদেশ 1 ইঞ্চি সামনের দিকে এগোতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে, বাংলাদেশ মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে, দারিদ্র্যের হার যেখানে 41 আমরা 18 নামাতে পেরেছি, হতদরিদ্র 25 থেকে আমরা মাত্র 5 নামিয়ে এনেছি, প্রতিটি মানুষকে আমরা বিনা পয়সা ঘর করে দিচ্ছি, চিকিৎসা সেবা দোরগোড়ায় নিয়ে গেছি, শিক্ষার সুযোগ করে দিয়েছি, সাক্ষরতার হার 45 থেকে আজকে 78 উন্নীত করতে পেরেছি, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনে একটা সুখ স্বাচ্ছন্দ্য ফিরে এসেছিল, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, মানুষ একটা সুন্দর উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, সেটাও আমরা বাস্তবায়ন করেছি।
দেখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের অংশবিশেষ। দর্শক, এরই সাথে শেষ করব মধ্যাহ্নের সংবাদ। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সময় 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।